আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসির উচ্চতর গণিতের 11.2 অনুশীলনীর অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির একটি গাণিতিক প্রবলেম সমাধানের মাধ্যমেই 2022 সালের এসএসসি পরীক্ষার্থী সহ 2021 সালে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিবে তাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের সাথে একটু সম্পর্ক রেখে আজকের এই লাইভ সেশনে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ বা পঞ্চভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্কের মাধ্যমে আমরা কিভাবে এই ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব বা ত্রিভুজ, চতুর্ভুজ বা পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের শীর্ষবিন্দুর মাধ্যমে স্থানাঙ্কের মাধ্যমে আমরা যে ক্ষেত্রফল নির্ণয় করব সেই সূত্রসমূহগুলো একটু আলোচনা করব। আমি অলরেডি তোমরা যদি দেখো বোর্ডে আমি লিখেছি যে উদাহরণ 13 দেখো খুব ভালোভাবে যদি তোমরা যদি দেখো যে উদাহরণ 13 এখানে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ, বি, সি দেওয়া ছিল। বলা হয়েছে যে এই ত্রিভুজটির ক্ষেত্রফলও কিন্তু 4 বর্গ একক দিয়ে আর এর সম্ভাব্য মান নির্ণয় করতে বলা হয়েছে। আমি এই উদাহরণের মাধ্যমে তোমাদের বলতে চাই যে তোমরা যদি মেন বইটি একটু দেখো, বোর্ড কর্তৃক নির্ধারিত এই বইয়ে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে কেন আমরা পরম মান ইউজ করব বা পরম মান না ব্যবহার করে তোমাদের যে অ্যাসাইনমেন্ট 2021 সালের পরীক্ষার্থীরা সংযুক্ত হয়েছো বা ক্লাসটি দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে যে আমরা অ্যাকচুয়ালি পরম মান নিয়ে আমরা গাণিতিক সমস্যাটির সমাধান করব না পরম মান বাদে আমরা গাণিতিক সমস্যাটির সমাধান করব, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তোমরা যদি একটু দেখো, আমি জানি যে তোমরা এই ধরনের গাণিতিক প্রবলেমগুলোর সুন্দরভাবে সমাধান করেছো, বাট অ্যাসাইনমেন্টে আমরা কিভাবে তোমাদের সঠিক নির্দেশনা দিব বা তোমরা অলরেডি হয়তো জেনেছো যে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সঠিকভাবে লেখার ক্ষেত্রে আমরা কি কি নিয়ম অনুসরণ করব সেগুলো একটু দেখে নাও। আমি যদি বলতে চাই যে এই তিনটি বিন্দুর সমন্বয়ে আমরা যখন ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করব সেই ক্ষেত্রে এই সি বিন্দুর স্থানাঙ্ক দেখো 3, আর এর কিন্তু সঠিক মান আমরা জানি না। সো আমরা জানি যে দুইটি পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা যখন মূল বিন্দুতে ছেদ করে সেই ক্ষেত্রে আমরা খুবই সুন্দরভাবে কিছু বিষয় আমরা বুঝতে পারি। সেই বিষয়গুলো একটু তোমাদের সামনে যদি আমি একটু আলোচনা করতে চাই তাহলে বুঝতে পারবে যে আমরা কেন পরম মান ব্যবহার করব বা পরম মান ব্যবহার না করে আমরা কিভাবে গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো লক্ষ্য করো এই সি বিন্দুটির স্থানাঙ্ক দেখো লেখা আছে 3, আমি তোমাদের বলবো যে 2022 সালের যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া 2021 সালে যারা পরীক্ষা দিবে এই অ্যাসাইনমেন্টের একের খয়ে তোমরা দেখবে যে অজ্ঞাত চলক টি এর আমরা মান কীভাবে নির্ণয় করব এবং ক্ষেত্রফলের সাহায্যে আমরা কীভাবে সমীকরণ নির্ণয় করব। সেই ক্ষেত্রে আমাদের টি এর মান অ্যাকচুয়ালি 2টি হবে না টি এর মান 1টি হবে। এই গাণিতিক সমস্যাটি সমাধান করার পর তোমরা অবশ্যই বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমরা উদ্দীপক অনুসারে বা অ্যাসাইনমেন্টে আমাদের যে পঞ্চভুজের চিত্র দেওয়া আছে এই চিত্র অনুসারে আমাদের ডি বিন্দুর যে স্থানাঙ্কটি, এই ডি বিন্দুর স্থানাঙ্ক প্রথম চতুর্ভাগে থাকার কারণে আমরা পজিটিভ মান নিচ্ছি, কিন্তু আমরা যদি পরম মান নিয়ে নিই সেই ক্ষেত্রে আমাদের কতটুকু ভুল হবে বা মূল্যায়ন নির্দেশনা রুব্রিক্স যেটা তোমরা জানো, এই মূল্যায়ন নির্দেশনার ক্ষেত্রে সঠিকভাবে কিন্তু তোমাদের উত্তরগুলো তৈরি করতে হবে। যার কারণে তোমরা জানো যে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের অনেক নির্দেশনা দেওয়া আছে, সেগুলো তোমরা অনুসরণ করেই কিন্তু অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবে। তো লক্ষ্য করো এই সি বিন্দুর স্থানাঙ্ক দেখো আমরা 3, এখন এই আর এর মান কি কি হতে পারে? আমরা আর এর মান 0 পেতে পারি, আর এর মান আমরা ধনাত্মক কোনো একটি মান পেতে পারি, আর এর মান দেখো আমরা নেগেটিভ কোনো মান হয়তো পেতে পারি। তো আমরা
কোনো একটি বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা গ্রাফ নিয়ে যদি একটু চিন্তা করি, অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমাদের প্রথম চতুর্ভাগে এক্স এর মান প্লাস, ওয়াই এর মান আমরা প্লাস, অর্থাৎ কোনো বিন্দুর ভুজ এবং কোটি উভয়ই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি কোনো বিন্দুর দেখো ভুজ নেগেটিভ আর আমরা কোটি পজিটিভ জানি। তোমরা একটু মনোযোগ সহকারে যদি এই ক্লাসটি দেখো বা এই লাইভ সেশনে সংযুক্ত হও, অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমাদের 11.2 অনুশীলনী যে উদাহরণ 13, এই উদাহরণ 13তে কেন আমাদের পরম মান দেওয়া আছে, বা পরম মান যদি আমরা ড্রপ করি তাহলে আমরা কি আমরা শর্ত অনুসরণ করব, সেগুলো একটু দেখার বিষয় আছে। তো লক্ষ্য করো যে এখানে কোনো একটি বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মিনিমাম আমাদের এই 4টি কন্ডিশন আসতে পারে। যেমন এখানে বলেছে আর এর মান আমাদের 0 হতে পারে। 0 যদি হয় তাহলে আমাদের হয়তো এক্স অক্ষের উপর অবস্থান করতে পারে অথবা ওয়াই অক্ষের উপর অবস্থান করতে পারে। আবার দেখো আর এর মান, আর বলতে এখানে কোটি, তাহলে আমরা প্রথমে যে বিবেচনা করব যে এক্স ও এক্স অক্ষের আমরা এত, অর্থাৎ এত কে যে আমরা এক্স অক্ষ ধরি, এই এক্স অক্ষের ঊর্ধ্বতলে আমরা যদি একটু বলি, দেখো এক্স ও এক্স ড্যাশ, এক্স অক্ষের ঊর্ধ্বতলে সকল বিন্দুর কোটির মান দেখো আমরা পজিটিভ জানি। তাহলে আমরা কি জানি বলো, এক্স অক্ষের ঊর্ধ্বতল যদি আমরা বিবেচনা করি, দেখো ঊর্ধ্বতলে সকল বিন্দুর আমরা বলবো, দেখো সকল বিন্দুর আমরা বলবো কোটি শূন্য, কোটি পজিটিভ, কোটি দেখো আমরা পজিটিভ বলবো। এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে তোমরা দেখো। আবার আমরা যদি বলি এক্স অক্ষের নিম্নতলে, দেখো এক্স অক্ষের নিম্নতলে আমরা নিঃসন্দেহে দেখো এক্স ও এক্স ড্যাশ, এক্স অক্ষের ঊর্ধ্বতলে দেখো ওয়াইয়ের মান আমরা দেখতে পাচ্ছি কি বলতো পজিটিভ। আর এক্স ও এক্স ড্যাশ অর্থাৎ এক্স অক্ষের নিম্নতলে দেখো আমরা বলতে পারবো যে সকল বিন্দুর আমরা কোটি কিন্তু নেগেটিভ, আমরা এটি বলতে পারবো, দেখো কোটি কিন্তু নেগেটিভ। আমাদের এই বেসিক বিষয়গুলো কেন জানার প্রয়োজন আছে, তোমরা অনেক শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আছো। এমডি তানভীর আহমেদ সজীব, হ্যালো স্যার, হাউ আর ইউ? থ্যাংক ইউ, ভালো আছি। আচ্ছা, অর্ণব কুণ্ড, হ্যালো স্যার, থ্যাংক ইউ। তোমাদের বলবো, দেখো আমি যে বিষয়টি তোমাদের সামনে একটু আলোচনা করতে চাচ্ছি যে 11.2 অনুশীলনীর উদাহরণ 13, আমাদের এই যে আর এর মান যদি আমরা এই সি বিন্দুটি যদি বলি ফার্স্ট কোয়াড্রান্টে অবস্থান যদি করে, তাহলে দেখো আমাদের সি এর মান অর্থাৎ সি এর কোটির মান কিন্তু পজিটিভ হবে। তাহলে আমাদের এই আর এর মান অ্যাকচুয়ালি আমাদের যদি পজিটিভ হয়, আর এর মান যদি আমরা পজিটিভ বলি, তাহলে আমরা এটি দেখতে পাবো যে এক্স অক্ষের ঊর্ধ্বতলে কিন্তু আমাদের মান আসবে, অর্থাৎ সি বিন্দুটি আমাদের ফার্স্ট কোয়াড্রান্ট অথবা সেকেন্ড কোয়াড্রান্টে অবস্থান করবে এই আর এর মান যদি আমাদের পজিটিভ হয়। বাট আর এর মান যদি আমাদের নেগেটিভ হয়, এই আর এর মান যদি কোটির মান যদি আমরা নেগেটিভ পাই, তাহলে দেখো এক্স ও এক্স ড্যাশ, এক্স অক্ষের নিম্নতলে দেখো আর বলতে এখানে কোটির মান কিন্তু নেগেটিভ হবে। তাহলে কোনো একটি স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে কোনো একটি বিন্দুর কোটির ক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখার প্রয়োজন আছে যে এক্স অক্ষের ঊর্ধ্বতলে আমাদের কোটির মান ফার্স্ট কোয়াড্রান্ট এবং সেকেন্ড কোয়াড্রান্টে কিন্তু পজিটিভ হবে, আর এক্স অক্ষের নিম্নতলে তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে ওয়ার মান কিন্তু নেগেটিভ হবে। তাহলে আমরা উদাহরণ 13 যে 3টি বিন্দু আছে, এই 3টি বিন্দুতে আর এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আমি বলেছি আর এর মান 0 হতে পারে, আর এর মান পজিটিভ হতে পারে, আর এর মান আমাদের নেগেটিভ হতে পারে। 3টি কন্ডিশনই কিন্তু আসতে পারে, এটি কিন্তু আমাদের জানতে হবে। ওকে, আমরা ভুজের মানও কিন্তু আমাদের পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার 0 হতে পারে। আমাদের কোনো একটি বিন্দুর যদি কোটির মান 0 হয়, অবশ্যই এই বিন্দুটি আমাদের এক্স অক্ষের উপর অবস্থান করবে। এখন যদি এই আর এর মান যদি 0 হতো, তাহলে সি বিন্দুর অবস্থান কি হতো বলতো 3,0। তাহলে আমরা 3, দেখো শূন্যটা কোথায় নিতে পারতাম 1 2
3, তাহলে আমরা এখানে কিন্তু আমরা সি বিন্দুটা বলতে পারতাম যে সি বিন্দুটা দেখো এই কোয়াড্রান্টে অবস্থিত। এখন যদি আর এর মান যদি এমন হতো যে প্লাস হতো, তাহলে আমরা আর এর মানটি যদি আমরা লিখতাম, দেখো 3 তো আছে ভুজ, অর্থাৎ কোটির মান দেখো আমরা +3 দিলে তাহলে কত হতো 3, আর এখানে আমরা 3 পেতাম। একটু যদি দেখো তোমরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি যদি উপলব্ধি করো বা এই ক্লাসটি যদি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা 3,3 পাচ্ছি। আবার যদি আর এর মান আমি মাইনাস ধরে নিই, তাহলে কী হবে বলো তো, এক্স অক্ষের নিম্নতলে আমরা কি পাবো, সকল বিন্দুর কোটির মান আমরা 0 পাবো। তাহলে 3 আর এখানে কত বলো তো 5 পাচ্ছি। তাহলে -5 আমরা এখানে আমরা দিতে পারি। এই বিন্দুটা দেখো সি বিন্দুর স্থানাঙ্ক 3, দেখো -5, অর্থাৎ আমরা এই সি বিন্দুর কোটি অজ্ঞাত আছে আর এর মান, এই আর এর মান দেখো 0, ধনাত্মক বা ঋণাত্মক নিলে আমরা দেখতে পাচ্ছি এই 3টি বিন্দু সংযোগ যদি করি, তাহলে এই 3টি বিন্দুর সংযোজক যে সরলরেখাটা পাবো, এই সরলরেখাটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ আমরা নতুনভাবে যে বিন্দু পাবো, সি বিন্দুর মান যদি 0 হয়, বা সি বিন্দুর মান যদি পজিটিভ হয়, বা সি বিন্দুর মান যদি নেগেটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে এই 3টি বিন্দুগামী আমরা যদি একটি সরলরেখা অঙ্কন করি, মাস্ট বি এটি ওয়াই অক্ষের সমান্তরাল হবে। আমাদের এই বেসিক বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালো করে আগে জানার প্রয়োজন আছে। তোমরা অনেকেই হয়তো চিন্তা করো যে আমরা শুধুমাত্র ম্যাথগুলো কমপ্লিট করতে পারলেই তো হয়ে যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি কামরুন নাহার মিশু, তুমি সালাম জানিয়েছো। ওয়ালাইকুম সালাম। তানভীর আহমেদ সজীব, অর্ণব কুণ্ডু, তুমি সালাম জানিয়েছো। তোমাদের সকলকে সালামের উত্তর জানাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো আশা করি। তোমাদের যদি আমি বলতে চাই, এখন এই উদাহরণ 13 খুব মনোযোগ সহকারে যদি তোমরা এই ক্লাসটি দেখো, উদাহরণ 13টি দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস কেন নিব, শুধু প্লাস নিব না মাইনাস নিব। সেই ক্ষেত্রে অ্যাসাইনমেন্টের তোমাদের যে ডি বিন্দু দেওয়া ছিল 2021 সালের যারা পরীক্ষার্থীরা আসো, তোমরা দেখবে যে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা শুধু প্লাস মানটি নিব কিনা, সেটাই দেখো আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমাদের বলবো যে তোমরা সব সময় যারা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সংযুক্ত থাকো, তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তাহলে লক্ষ্য করো, এই যে আর এর মান যদি আমাদের 3টি মান হয় 0, প্লাস এবং মাইনাস, তাহলে এই 3টা কন্ডিশনকে যদি আমি পরম মানের সাথে একটু কম্পেয়ার করি, পরম মান অফ দেখো এক্স সমান, আমরা এক্স এর মান যদি আমরা পজিটিভ বলি, সেই ক্ষেত্রে আমরা দেখো লিখব যখন এক্স গ্রেটার দেন দেখো 0, এক্স এর মান যখন আমি নেগেটিভ বলবো, তখন দেখো এক্স এর মানটি কী হবে, দেখো তো 0 থেকে ছোট হবে। এক্স এর মান যখন আমি 0 ধরবো, তখন লক্ষ্য করো এক্স এর মান আমরা যে বিষয়টি পাবো, দেখো খুব ভালো করে দেখো এক্স ইকুয়ালস টু 0। তাহলে আমি কেন এই আর এর মানকে এই 3টার সাথে কম্পেয়ার করে আমি পরম মান অফ আর যদি এখন বিবেচনা করি, তা লক্ষ্য করো যে এই ধনাত্মক এবং 0 এই দুইটা মানকে আমরা এখান থেকে শর্ত অনুসারে আমরা কিন্তু লিখে থাকি এক্স গ্রেটার ইকুয়াল 0 হলে, অথবা এটাকে আমরা একবারে ভাষাগত লিখে থাকি এক্স অঋণাত্মক হলে, এক্স অঋণাত্মক হলে। ওকে, একটি কথা, অর্থাৎ এক্স এর মান 0 থেকে যদি বড় এবং 0 সমান হয়, তাহলে এই দুইটি কন্ডিশনকে আমরা কিন্তু এক্স গ্রেটার ইকুয়াল 0 বলবো, অথবা এক্স অঋণাত্মক বলবো। আর আরেকটি মান দেখো এক্স সরাসরি কিন্তু 0 থেকে ছোট, অর্থাৎ এক্স লেস দেন 0, অথবা ভাষাটা আমরা বলতে পারবো এক্স ঋণাত্মক হলে আমরা কি পেতে পারি, দেখো ঋণাত্মক হলে। অর্থাৎ আমরা কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখো, যে আমি চেষ্টা করছি যে এই আর বিন্দুর স্থানাঙ্কটি সঠিকভাবে আমি কিভাবে নির্ণয় করব। আর উদাহরণ 13 11.2 অনুশীলনীতে আমরা উদাহরণ 13তে কেন আমরা পরম মান ব্যবহার করব, সেটাই আমি তোমার
তোমাদের সামনে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। তাহলে 2021 সালে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এখানে কিন্তু ডি বিন্দুর অবস্থান কিন্তু এক্স ওয়াই সমতলে কিন্তু দেখানো হয়েছে। সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক প্রথম চতুর্ভাগে আছে। তোমরা অনেকেই পরম মান ব্যবহার করবে না, সরাসরি ধনাত্মক মান ব্যবহার করবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে উদাহরণ, এই উদাহরণে তিনটি বিন্দুর স্থানাঙ্ক শুধু বলা হয়েছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করা যদি হয়। আমাদের কিন্তু আর শর্তও দেওয়া আছে, এই তিনটি বিন্দুর সমন্বয়ে যে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল পাবো, এই ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু 4 বর্গ একক। তোমরা যদি একটু দেখো তাহলে 4 বর্গ একক নিয়ে যদি আমরা এই ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা নির্ণয় করি তাহলে আমরা কিভাবে পাবো একটু দেখো। আমি তোমাদের সকলকে অনুরোধ করব, আমি যে এই উদাহরণ 13 আজকে ইন ডিটেলসে কেন আলোচনা করব, আমি কেন পরম মান নিয়ে আসবো দেখো। তাহলে আমি যদি এই দুইটাকে একসাথে এই প্রথম দুইটাকে যদি আমি একসাথে কম্পেয়ার করি সেই ক্ষেত্রে কী হবে, আর এটা যদি আলাদা হয় তাহলে আমি এই আরকে এইভাবে আমি অজ্ঞাত চলক যেহেতু আরকে আমি এইভাবে লিখতে পারবো। আর এর মান যদি এখানে ধনাত্মক হয় সেই ক্ষেত্রে দেখো আমরা সরাসরি লিখতে পারবো যে আর গ্রেটার দেন 0। আর এর মান যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আর লেস দেন দেখো 0। আর এর মান যদি 0 হয় সরাসরি আর এর মান দেখো আমরা 0 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এই আর আমরা জানি যে তিনটি মান সে গ্রহণযোগ্য আকারে অর্থাৎ স্থানাঙ্কর হিসাবে কোটি তিনটা মান সে হতে পারে, তিনটা মান সে নিতে পারে, অর্থাৎ ধনাত্মক মান, ঋণাত্মক মান এবং শূন্য মান। তার মানে আমি আগে বলেছি দেখো, আমি যদি আর এর মান 0 পেতাম তাহলে এক্স অক্ষের উপর অবস্থান করত। আর এর মান যদি পজিটিভ হতো ফার্স্ট কোয়াড্রান্টে অবস্থান করত। আর এর মান যদি নেগেটিভ হতো আমাদের চতুর্থ অথবা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করত। কিন্তু আমরা এই আর এর মান নির্ণয় করার ক্ষেত্রে আর এই তিনটি বিন্দুর সমন্বয়ে যে আমরা ত্রিভুজ পাবো, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু 4 বর্গ একক দেওয়া আছে এবং ওইখানে কিন্তু দেখো আমাদের একটি শর্ত পরম মান দেওয়া আছে। এই পরম মান দেওয়ার অর্থ হচ্ছে এই যে আর একটি অজ্ঞাত চলক যদি বা আমাদের কোটির স্থানাঙ্ক বলবো, তথাপিও কিন্তু এই আর এর মান আমাদের তিনটা হতে পারে, ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য মান। তাহলে এখন আমি তোমাদের সরাসরি এই গাণিতিক প্রবলেমটির যদি সমাধান করে দিই সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তোমরা একটু আমাকে জানাও যে তোমরা এই ক্লাসটি সম্পূর্ণ দেখতে পাচ্ছ কিনা, তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। তাহলে আমি এই ক্লাসটি কন্টিনিউ করব, কারণ আমরা ক্লাস নিয়ে থাকি কিন্তু ক্লাস নেওয়ার পরেও আমাদের অনেক সময় নেটে প্রবলেম হয়ে যায়। নেটে যদি কোনো প্রবলেম থাকে বা তোমরা যদি এটি ভালোভাবে না বুঝতে পারো, না দেখতে পাও, সেটি আমাকে কিন্তু জানাতে পারো। তো যাই হোক, এখন লক্ষ্য করো আমি এই তিনটি বিন্দুর সমন্বয়ে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব এটি আমি এখন তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমি আর বিন্দুর স্থানাঙ্ক আমাদের যে এই পরম মানের মাধ্যমে যে প্রকাশ করব সেটি আমি দেখানোর চেষ্টা করলাম। তো এখন আসা যাক আমরা যে তিনটি বিন্দুর সমন্বয়ে আমরা রুব্রিক্স অনুসারে যদি আমরা বলতে চাই 1 মার্কসের জন্য 1 নম্বরের জন্য আমরা কীভাবে লিখব দেখো। 1 নম্বর প্রাপ্তর জন্য আমরা কি লিখব দেখো। 1 নম্বর প্রাপ্তির জন্য আমরা কি কথা লিখতে পারি দেখো, ভালো করে একটু দেখো। রুব্রিক্স অনুসারে তোমাদের যদি বলি যে রুব্রিক্স দেওয়া আছে একটু দেখে নাও। রুব্রিক্স অনুসারে 1 নম্বরের জন্য আমাদের প্রথমে লিখতে হবে যে আমরা জানি, দেখো আমরা জানি, আমরা একটি বিন্দু ধরে নিলাম এ এক্স সাব 1 ওয়াই সাব 1 কমা বি এক্স সাব 2 ওয়াই সাব 2 এবং সি এখানে 3 এখানে এক্স সাব 3 ওয়াই সাব 3 তিনটি শীর্ষ বিন্দু। এত এই তিনটি শীর্ষ বিন্দু, তিনটি ত্রিভুজের শীর্ষবিন্দু দিলে হয় তিনটি শীর্ষবিন্দু
আমরা জানি ত্রিভুজের এত এত তিনটি শীর্ষবিন্দু, আমরা তিনটি শীর্ষ ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, এত আমরা ত্রিভুজের এটা দিয়ে দিলে ভালো হয়, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এবং ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত হলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এ বি সি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হলে ঘড়ির কাঁটার বিপরীত আবর্তিত হলে আমরা লিখতে পারবো ত্রিভুজ ক্ষেত্র, একটু লক্ষ্য করো, এ বি সি সমান হাফ অফ, তোমরা এটা অনেকে পরম মান বলো, এটা পরম মান বলা যাবে না, এটি কিন্তু আমাদের একটা অপারেশন সিস্টেম, অর্থাৎ আমরা ম্যাট্রিক্স বা নির্ণায়কের বিষয়টি যদি বলি, এটি একটি আমাদের ডিটারমিন্যান্টের আমাদের চিহ্ন, তাহলে এক্স সাব ওয়ান ওয়াই সাব ওয়ান, এক্স সাব টু ওয়াই সাব টু, আমরা এক্স সাব থ্রি ওয়াই সাব থ্রি আমরা লিখতে পারি। তিনটি শীর্ষবিন্দু ছিল, কিন্তু লক্ষ্য করো আমরা যখন কোনো একটি ত্রিভুজ তৈরি করি, তিনটি শীর্ষবিন্দু যখন আমরা নিব, সেই ক্ষেত্রে দেখো এ থেকে আমাদের বি, যখন এ কমা বি যোগ করব, এ বি আসলো, এরপর দেখো বি সি আসছে, তাহলে আমরা পেয়েছি দেখো এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এ আমরা বি বিন্দু দেখছি, বি বিন্দু পেলাম, সি বিন্দু পেলাম, তাহলে আমরা এ থেকে বি পর্যন্ত এসেছি, বি থেকে সি পর্যন্ত আসলাম, আবার সি থেকে আমাদের পরিপূর্ণভাবে আবার এ বিন্দুতে যাওয়ার জন্য আমাদের আবার প্রথম বিন্দুর যে স্থানাঙ্ক, এই প্রথম বিন্দুর স্থানাঙ্ক আমাদের লিখতে হবে। এটি কিন্তু তোমরা খুব ভালোভাবে জানো, একটু দেখে নাও। তাহলে প্রথমে তোমাদের 2021 সালের যে অ্যাসাইনমেন্টটি আছে, এখানে পঞ্চভুজের 5টি শীর্ষবিন্দু দেওয়া আছে, তোমরা প্রথমে লিখে নিবে যে আমরা জানি পঞ্চভুজের যে 5টি শীর্ষবিন্দু আছে, এই 5টি শীর্ষবিন্দুর আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে আবর্তন করলে আমরা আবর্তিত যদি হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল আমাদের x1 x2 x3 x4 x5 আবার x1 y1 হবে, এবং আমাদের এই সূত্রটি কিন্তু খুব সুন্দরভাবে আগে লিখে নিতে হবে। আর আমি দেখো বলেছি যে আমাদের x1 x2 x3 আবার x1 নেওয়ার কারণ আমরা এ থেকে বি যাব, বি থেকে সি, আবার সি থেকে কিন্তু পরিপূর্ণভাবে আমরা এ যাওয়ার কারণে আমাদের এটাকে কিন্তু ডাবল আমাদের লিখতে হবে। এই বিষয়গুলো কিন্তু তোমাদের আগে জানতে হবে। তাহলে আমরা সুন্দরভাবে যদি যে 5টি শীর্ষবিন্দু বা 4টি শীর্ষবিন্দু বা 3টি শীর্ষবিন্দু থাকলে সর্বপ্রথমে আমরা লিখে নিব এটা, যে ত্রিভুজের যে 3টি শীর্ষবিন্দু থাকবে, এই 3টি শীর্ষবিন্দুকে ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত হলে আমরা এইভাবে করে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমরা এটা নির্ণায়ক চিহ্ন ব্যবহার করে কিন্তু এভাবে আমরা প্রথমে লিখব। প্রথমে কিন্তু তোমাদের রুব্রিক্স অনুসারে লেখা আছে যে 1 মার্কসের জন্য আমরা কতটুকু লিখব। 1 মার্কসের জন্য তোমাদের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটি তোমাদের লিখতে বলা হয়েছে, তাহলে সুন্দরভাবে তোমরা সূত্রটি লিখে নিবে। অবশ্যই তোমরা বুঝতে পারছো, এই সূত্রটি যদি খুব ভালোভাবে লেখো এবং যদি কোনো ভুল না হয়, তাহলে তোমরা প্রথমে 1-এর মধ্যে 1 পাবে। ওকে, এখন আসো আমরা এখন এই প্রদত্ত যে ত্রিভুজের শীর্ষ তিনটি ছিল, তাহলে কি লিখতে পারি, তাহলে আমরা লিখব প্রদত্ত, এখন আমরা লিখব প্রদত্ত এ বি সি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা একটু নিচে লিখতে পারি, দেখো হাফ অফ, লক্ষ্য করো তাহলে আমাদের কত আছে দেখো 1 3, অবশ্যই একটু ফাঁকা করে লিখতে হবে এক একটি বিন্দু, তাহলে 5,1 আমরা 3, r লিখব, আবার আমাদের আসবে কত দেখো 1, আমরা এখানে 3 লিখব। তোমরা অবশ্যই বুঝতে পারছো, এটা আমাদের দিতে হবে দেখো বর্গ একক আমাদের দিতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমাদের রুব্রিক্স অনুযায়ী যে
পজিশন পর্যন্ত লিখতে হবে সেটা অবশ্য বুঝতে পারছো। যে তোমাদের লেখার ক্ষেত্রে আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি যে 3টি শীর্ষবিন্দুর মাধ্যমে আমরা ক্ষেত্রফলটি কীভাবে নির্ণয় করব। দেখো সেটা একটু দেখে নাও, দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এই ধরনের আমাদের ক্যালকুলেশনের জন্য আমাদের কতটুকু জানার প্রয়োজন আছে সেটা একটু দেখে নাও। আমরা এখন এটার ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব একটু দেখে নিই। আমাদের অবশ্যই নিচের লেখাটা অনেকটাই কেটে গেছে আমি দেখতে পাচ্ছি, তোমরা আমাকে একটু জানিও যে নিচের লেখাটা খুব সম্ভবত তোমরা দেখতে পাচ্ছ না। নিচের লেখাটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে মনে হচ্ছে, আমাকে একটু জানাও, জানালে আমি এটা একটু সঠিকভাবে বোর্ডটা তোমাদের ক্যামেরার সামনে ধরতে পারবো। একটু দেখে নাও। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 2022 বা 2021 সালে পরীক্ষার্থীদের জন্য একটু চেষ্টা করছি যে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কীভাবে লিখব। এখন আমরা যে কাজটি করব, এই ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলটি কীভাবে নির্ণয় করব। দেখো আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি, তাহলে আমরা এই পর্যন্ত 1 মার্কসের জন্য আমরা পেয়ে যাচ্ছি। এখন 2 মার্কসের জন্য আমরা কতটুকু যাব। দেখো এখন 2 নম্বর প্রাপ্তির জন্য আমরা এখানে আর চলক সম্বলিত ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করব। দেখো আর যে আমাদের চলক সম্বলিত যে ক্ষেত্রফল হবে, তাহলে আমাদের মুখ্য কর্ণ, অর্থাৎ মুখ্য কর্ণ বলতে এখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে 1 × 1, অর্থাৎ ডান হাতের কাজ। আমরা যদি 1 3 1 5 একটি বর্গের 4টি শীর্ষবিন্দুকে সাথে কম্পেয়ার করতাম, তাহলে দেখো 1 2 1 2 1 2 এটি একটি বর্গ হতো, তাহলে এটি মুখ্য কর্ণ ডান হাতের কাজ। তাহলে 1 × 1 প্লাস দেখো আমাদের কী হবে এরপরে 5 × দেখো আর লিখতে পারবো। এরপরে আমরা লিখতে পারবো দেখো 3 × 3 আমরা লিখে নিতে পারবো। ওকে, তাহলে আমরা এই যে x1 y1 x2 y2 x3 y3 আবার x1 x2 কেন নিলাম, দেখো আমরা অবশ্যই বুঝতে পারছি যে এখানে আমাদের x3 আবার দেখো এখানে y1 পাচ্ছি, নইলে আমরা এইটুকু লিখলে শুধু 1 1 5 আর লিখতে পারতাম, আমাদের এই 3 এবং এই 3 আসতো না। তাহলে আমরা এটা একটু ক্যালকুলেশনের জন্য আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো একে তোমরা সরাসরি লিখতে পারো, তাতে কোনো সমস্যা নাই। এরপর সূত্র অনুসারে গৌণকর্ণ হবে। এখন গৌণকর্ণ বলতে 5 × দেখো 3 প্লাস আমরা যেটা লিখতে পারবো দেখো 3 × 1 লিখতে পারবো। এরপর দেখো প্লাস দেখো 1 × আর, তোমরা সরাসরি এটা লিখে নিতে পারো, কোনো সমস্যা নেই। এটা বর্গ একক তোমরা অবশ্যই দিবে বর্গ একক। আমরা একটু বামে সরিয়ে যদি লিখি হাফ অফ দেখো আমরা 1 + 5r প্লাস দেখো 9 মাইনাস দেখো 9 + 3 প্লাস দেখো আর পাবো। এটা ক্যালকুলেশন করলে অবশ্যই বুঝতে পারবো। দেখো তা হাফ ইন্টু দেখো এখানে আমরা পাচ্ছি দেখো 5r প্লাস 10 মাইনাস আর মাইনাস আমরা 12 এখানে লিখতে পারবো। দেখো এটা আমাদের কত হচ্ছে আমরা একটু দেখিনি, 3 × 5 = 15, আমি মনে হয় এখানে 15 হবে নিঃসন্দেহে, 3 × 5 = 15, তাহলে এখানে 18 হবে। একটু যদি দেখো বর্গ একক, তাহলে আমরা এখন ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল কীভাবে পাচ্ছি দেখো, তাহলে হাফ ইন্টু আমরা 4r - 8 লিখে নিতে পারবো। এখান থেকে হাফ ইন্টু দেখো আমরা 2 ডট করব, তাহলে 2 কমন নিলাম, তাহলে 2r - 4 এটা লিখে নিতে পারবো বর্গ একক। ফাইনালি আমরা লিখবো দেখো 2r - 4 হলো আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল আমরা এটা পেলাম। এখন তোমরা যদি উদাহরণ 13 দেখো যে 3টি শীর্ষবিন্দুর সমন্বয়ে যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়েছি, এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে দেখো 4 একক দেওয়া আছে। এরপরে বলা হয়েছে আর এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে তোমরা যদি এখন দেখো যে আর এর মান আমরা কীভাবে পাবো, এবং তোমরা খুব সম্ভবত এখানে যে আর এর মান আমাদের অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক কোন চতুর্ভাগে ছিল এটি কিন্তু আমাদের জানা নেই। অর্থাৎ সি এর অবস্থান আমাদের আগেই বলেছি ফার্স্ট কোয়াড্র্যান্ট হতে পারে, এক্স অক্ষের
উপরে অবস্থান করতে পারে বা আমাদের চতুর্থ চতুর্ভাগে থাকতে পারে। কারণ তোমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু ডি বিন্দুটি কিন্তু ফার্স্ট কোয়াড্রান্টে দেওয়া ছিল। এক্স ওয়াই সমতলে কিন্তু সরাসরি এখানে বলা আছে যে ডি বিন্দু দেওয়া আছে, ডি বিন্দুটি কিন্তু আমাদের প্রথম চতুর্ভাগে। কিন্তু আমাদের উদাহরণ 13তে আমাদের যে বিষয়টি এখন ভাবার বিষয় যে এ বি সি এই তিনটি বিন্দু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হয়েছে, কিন্তু কোন চতুর্ভাগে ছিল সেটি কিন্তু উল্লেখ নেই। এবং সর্বপ্রথমে আমি সি বিন্দুর যে স্থানাঙ্কের ক্ষেত্রে সি বিন্দুর আমাদের কোটির মান আমাদের শূন্য হতে পারে, ধনাত্মক মান হতে পারে, ঋণাত্মক মান হতে পারে, সেই তিনটি বিন্দু কিন্তু প্রথমে আমি দেখিয়েছি। তাহলে আমাদের এখন যে বিষয়টি এখানে চলে আসবে অটোমেটিকলি, আমরা সি বিন্দুর অবস্থান যেহেতু আমরা জানি না, তাহলে অবশ্যই আমাদের এখন লিখতে হবে যে প্রশ্ন মতে আমাদের পরম মান আসবে। একটু দেখে নাও, তাহলে এটা লিখবা বর্গ একক। আর তোমাদের আমি একটা পয়েন্ট বলবো, সেই পয়েন্টটা একটু শুনে নাও। আমরা যদি এমন পাই এক্স স্কোয়ার মাইনাস 4 সমান যদি শূন্য পাই, তাহলে আমরা এটা লিখে দেখো এক্স স্কোয়ার সমান দেখো 4, বা এখান থেকে আমরা লিখতে পারি দেখো এক্স সমান প্লাস মাইনাস 4 রুট ওভার, অর্থাৎ এক্স ইকস টু প্লাস মাইনাস 2 লিখতে পারি, এটা লিখতে পারি। অথবা আমরা অনেক সময় যে কাজটি করি দেখো, আমরা কোন এক সময় যদি প্লাস মাইনাস এক্স সমান আমরা এটাকেও লিখতে পারবো, অর্থাৎ এক্স ইকস টু দেখো প্লাস মাইনাস 2 বা প্লাস মাইনাস এক্স ইকস টু 2 একই কথা। এই কারণে এখান থেকে যদি আমি একবার প্লাস চিহ্ন নিই, তাহলে কি হতে পারে দেখো, প্লাস চিহ্ন নিয়ে কি পেতে পারি দেখো, একটু আমি এটি কেন আলোচনা করছি দেখো, প্লাস চিহ্ন নিয়ে কি পাই, এক্স সমান দেখো প্লাস 2 পেয়ে গেলাম। মাইনাস চিহ্ন নিয়ে আমি কি পেতে পারি দেখো, মাইনাস চিহ্ন নিয়ে পাই দেখো এখানে আমাদের এক্স ইকোয়ালস টু দেখো -2 হবে আমাদের এই কন্ডিশন অনুসারে যদি পাই। এখানে দেখো যদি আমরা প্লাস চিহ্ন নিই, তাহলে এক্স সমান আমাদের +2 হলো, তার মানে এক্স ইকোয়ালস টু +2 পেলাম। আমরা যদি মাইনাস নিই, মাইনাস এক্স সমান দেখো 2 হচ্ছে, তাহলে মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করলে দেখো -2 হবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন নেই। এটি কেন আমি তোমাদের একটু আলোচনা করছি, তোমাদের উদাহরণ 13তে যে বিষয়টি দেওয়া আছে সেই বিষয়টি কিন্তু এটার সাথে একটু কম্পেয়ার করে কিন্তু আলোচনা করব। দেখো তাহলে 2 মার্কসের জন্য আমাদের বলেছে টি চলক সম্বলিত আমাদের ক্ষেত্রফলের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তা আমরা এখানে কত পেলাম বলো তো, আমরা এখানে পেলাম দেখো 2r - 4 = 0, যা দেখো আমরা বলতে পারবো যা আর চলক সংবলিত, আমরা বলতে পারবো সংবলিত আর চলক সম্বলিত নির্ণয় সমীকরণ। আমরা এটা বলতে পারবো দেখো আর চলক সম্বলিত নির্ণয় সমীকরণ, এটা আমরা খুব সুন্দরভাবে বলতে পারবো। তাহলে আমরা যদি এই সমীকরণটি দেখাতে পারি সেই ক্ষেত্রে কিন্তু 2 মার্কস পেয়ে যাব। এখন বলা হয়েছে 3 মার্কসের জন্য আমরা কতটুকু লিখব। তাহলে 3 মার্কসের জন্য রুব্রিক্স অনুসারে আমি যদি বলতে চাই, এই 3 মার্কস পাওয়ার জন্য আমাদের কিন্তু ওই সাইডে যেটি লিখেছি শর্ত অনুসারে যে আমরা এখন মান পাবো সেটা একটু দেখো। তাহলে আমরা 3 মার্কসের জন্য আমরা লিখব প্রশ্ন মতে একটু দেখো 2r - 4 পরম মান অফ 2r - 4 সমান আমাদের এই উদাহরণ 13 কিন্তু ক্ষেত্রফল দেওয়া ছিল কিন্তু 4। তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই ক্লাসটি শুরু থেকে দেখো, আমার দৃঢ় বিশ্বাস তোমাদের অনেক উপকারে আসবে। কামরুন নাহার মিশু, তুমি সালাম জানিয়েছো। এটা অনেকেই সংযুক্ত হয়ে তোমরা এই ক্লাসটি দেখছো, এবং আমি বলবো যে 2021 সালে যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টে যে তোমাদের মান বন্টন অর্থাৎ মূল্যায়ন নির্দেশনা, আমি এখন 3য় ধাপে আসছি। অর্থাৎ 2021 সালের পরীক্ষার্থীরা তোমাদের যে পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় করার পর আমরা ওখানে যে টি এর মান আমরা কীভাবে নির্ণয় করব সেটাই কিন্তু আমি এখানে একটু আলোচনা করার চেষ্টা করছি। এখানে আমাদের আর চলক বিশিষ্ট সমীকরণ পাবো। এখন আমরা আর এর মান আমরা কীভাবে নির্ণয় করব, এটা কিন্তু দেখো উদাহরণ 13 ছিল। উদাহরণ 13তে কিন্তু বিন্দুগুলো এক্স ওয়াই সমতলে ছিল না, যার কারণে কিন্তু আমি প্লাস মাইনাস নিয়ে আসতে পারবো এখানে পরম মান ব্যবহার করে। তোমাদের আগেই বলেছি পরম মান নিয়ে কিন্তু আমরা প্লাস এবং মাইনাস দুইটি মানে নিতে পারবো। তাহলে এইখানে দেখো তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, সেই ক্ষেত্রে
যে এই ধারণাটা আমরা কীভাবে পাবো। লক্ষ্য করো, আমরা যদি কোনো একটি সংখ্যার পরম মান করে যদি এটাকে আমরা এভাবে বর্গ করি, দেখো এই পরম মানের অর্থ কি তোমাদের আগেই বলেছি। এই পরম মানের অর্থ হচ্ছে একবার প্লাস এক্স হবে, আবার দেখো মাইনাস এক্স হবে, দুইটা কন্ডিশন তোমরা পাবে পরম মান থেকে। তাহলে আমরা যদি প্লাস মাইনাসকে যদি আমরা বর্গ করি, অবশ্যই আমরা প্লাস মাইনাস পাবো। তাহলে কোনো পরম মানকে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে, দেখো এটি কিন্তু প্লাস মাইনাস আমাদের এক্সই হবে। ওকে, অর্থাৎ আমরা প্লাস মাইনাস এক্স স্কোয়ার পাবো। কোনো একটি পরম মানকে যদি আমরা বর্গ করি, দেখো এই পরম মান অর্থ হচ্ছে একবার প্লাস এক্স একবার মাইনাস এক্স, তাহলে এটি কিন্তু আমরা কি পাবো, দেখো পরম মান অফ এক্সকে হোল স্কোয়ার করলে আমরা কিন্তু একবারে সরাসরি ধনাত্মক মান পাবো। তো এটা কেন আমি আলোচনা করছি, যে আমরা পরম মান এরকম স্কোয়ার না করে আমরা যদি এটাকে এভাবে লিখতে চাই, একটু দেখো, দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এইখান থেকে এখন আমরা এই উদাহরণ 13 জন্য কিন্তু প্লাস মাইনাস নিব। আবার আমি রিপিট করছি, সি বিন্দুর অবস্থান কোন চতুর্ভাগে আছে এটি কিন্তু আমরা জানি না। তাহলে আমরা এটাকে কি লিখবো, দেখো প্লাস মাইনাস 2r মাইনাস 4 সমান আমরা এখানে দেখো 4 লিখব। তাহলে এখন আমরা কি লিখবো, দেখো প্লাস চিহ্ন নিয়ে কি পেতে পারি, দেখো প্লাস চিহ্ন নিয়ে পাই, তাহলে প্লাস চিহ্ন নিলে কী হবে, দেখো 2r মাইনাস 4 ইকুয়ালস টু 4, বা আমরা এখানে কি পাবো, দেখো 2r সমান দেখো 4 প্লাস 4, তাহলে এখান থেকে আমরা লিখবো দেখো 2r সমান আমরা 8 পাচ্ছি, বা এখান থেকে লিখতে পারবো যে অতএব বা r সমান দেখো 8/2, অর্থাৎ r এর মান কিন্তু আমরা 4 পেলাম। ওকে, আবার আমরা এখান থেকে মাইনাস চিহ্ন নিয়ে পাই যদি লিখি, দেখো মাইনাস চিহ্ন নিয়ে পাই কি পেতে পারি, দেখো তাহলে মাইনাস 2r মাইনাস 4 সমান দেখো আমাদের 4 হলো। তবে এইখানে আমরা যে কাজটি করতে পারবো, দেখো তোমরা এটি দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও, নিচের লেখাটি দেখা যাচ্ছে কিনা। অর্ণব কুণ্ডু, হ্যালো স্যার, হাউ আর ইউ, ভালো আছি। হ্যাঁ শহীদুল্লাহ, তুমি সংযুক্ত হয়েছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। এখন দেখো এখান থেকে আমি একটি সমীকরণ তৈরি করতে পারি কিনা, দেখো 2r মাইনাস দেখো 8, এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে r মাইনাস 4 হবে সমান 0, তাহলে এখান থেকে আমি r মাইনাস 4 লিখতে পারবো, যা একটি, মনে হয় তোমরা লাস্টের লেখাটা দেখতে পাচ্ছ কিনা, আমি একটু সাইডে নিয়েই তোমাদের লেখাটা লিখে দিই। যদি বা উদাহরণ 13তে শুধু r এর মান চেয়েছে, কিন্তু আমি এখান থেকে একটি সমীকরণ তৈরি করতে চাচ্ছি, দেখো তাহলে এখান থেকে লিখতে পারবো 2 যদি কমন নিই r মাইনাস দেখো 4 ইকুয়ালস টু 0, তাহলে এখানে আমি r মাইনাস 4 এটি লিখব, যা দেখো কি লিখব যে r চলকের আমরা r এর মান r চলক সম্মিলিত নির্ণয় সমীকরণ, এটা মনে আগে তোমাদের এটা 8 চলক সম্মিলিত সমীকরণ না, এটা 8 চলক সম্মিলিত ক্ষেত্রফল হবে। তোমরা যদি রুব্রিক্সে দেখো এটা অ্যাকচুয়ালি হবে, আগেরটা হবে যা 8 চলক সম্মিলিত ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল এইটা হবে যা 8 চলক সংবলিত দেখো ক্ষেত্রফল পেলাম। তোমাদের পঞ্চভুজের ক্ষেত্রে 2021 সালের পরীক্ষার্থীরা যারা একের খ নং প্রশ্নটি সমাধান দিবে তখন তোমরা লিখবে 8টি চলক সম্মিলিত ক্ষেত্রফল। এখন আমরা সমীকরণ তৈরি করব, তাহলে যা আমরা লিখব আর চলক সংবলিত, আমরা সমীকরণ এখানে একটি পেলাম, দেখো সমীকরণ পেলাম, ভালো করে একটু বুঝে নাও। আমরা প্লাস মাইনাস নিয়েছি, দেখো একবার প্লাস একবার মাইনাস হবে। এখান থেকে আমরা আবার কি পেতে পারি, দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে তাহলে 2r মাইনাস 4 সমান দেখো মাইনাস 4, এখান থেকে লিখতে পারবো 2r মাইনাস 4 প্লাস 4 সমান দেখো 0, বা এখান থেকে 2r সমান 0, তাহলে r সমান দেখো আমরা 0 পেলাম। ওকে, তোমরা একটু মনোযোগ সহকারে যদি এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আমরা এখান থেকে সমীকরণ দুইটি পাচ্ছি, দেখো যা আমরা লিখতে পারবো আর চলক সম্বলিত
সমীকরণ। তাহলে উদাহরণ 13-তে আমরা কিন্তু যদিও বা তোমরা যদি দেখো যে উদাহরণ 13-য় শুধু আর এর সম্ভাব্য মান চেয়েছে, কিন্তু অ্যাসাইনমেন্টের সাথে যদি একটু সামঞ্জস্যপূর্ণ করতে চাই তাহলে আমরা দুইটি সমীকরণ পাবো। একটি হচ্ছে r-4 আর চলক সম্বলিত একটি সমীকরণ, আরেকটি পাবো দেখো r=0, এটিও কিন্তু একটি সমীকরণ, কারণ x সমান যদি 0 হয় তাহলে x চলকের একটি সমীকরণ হতে পারে। এটা যদি x হতো তাহলে x-4 এটাও তো একটি সমীকরণ। তো তোমাদের উদাহরণ 13-তে কিন্তু দুইটি সমীকরণ তোমরা পাবে। উদাহরণ 13-তে তোমরা দুইটি সমীকরণ পাবে, কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে ডি বিন্দুটি প্রথম চতুর্ভাগে হওয়ার কারণে তোমাদের এই পরম মান দিয়ে কিন্তু ম্যাথটি করতে হবে না। তোমরা শুধুমাত্র ধনাত্মক মানটা দিয়ে তোমরা ক্যালকুলেশনটা করবে। তোমরা জানো যে তোমাদের অ্যাসাইনমেন্টের 1-এর গয়ে তোমরা যে ক্ষেত্রফল পেয়েছো ওখানে 80 প্লাস 132 পেয়েছিলে, ওখানে শর্ত মতে 80 প্লাস 132 সমান 236 লিখে তোমরা টি চলক সম্বলিত ওখানে যে সমীকরণ পাবা t-4 পাবা। তোমাদের যে অ্যাসাইনমেন্ট আছে তোমরা ওখানে পাবা দেখো 80 প্লাস দেখো 132 সমান 236, এখান থেকে তোমরা পাবে দেখো 80 প্লাস 132 মাইনাস 236 ইকুয়ালস টু 0 বা 80। তোমাদের এটা কিন্তু অ্যাসাইনমেন্টে দেওয়া আছে, তোমরা একটু দেখবা অ্যাসাইনমেন্ট 2021 সালে এটি দেওয়া আছে। তাহলে 80 মাইনাস দেখো এটি কত হবে বলো তো, বিয়োগ করলে আমরা কত পাচ্ছি দেখো 104। ক্যালকুলেশন যদি করি 8 যদি কমন নেওয়া হয় 8 মাইনাস দেখো এখানে 13 পাবো। তাহলে এখান থেকে আমরা লিখব শুধু t-13, এটা কিন্তু একটা সমীকরণ, টি চলক বিশিষ্ট কিন্তু এটি সমীকরণ তোমরা পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু কোনো পরম মান ইউজ করা লাগবে না, যেহেতু ডি বিন্দুর স্থানাঙ্ক। আর এখান থেকে আমরা টি সমান দেখো পাচ্ছি কত 13 পাচ্ছে, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই তোমরা 13 প্লাস 3 পেয়ে যাচ্ছ, তোমাদের যে বইয়ে দেওয়া আছে ডি বিন্দু। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক দেখো 13 প্লাস 3, অর্থাৎ ডি বিন্দুর তোমরা যদি দেখো যে XY সমতলে কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে পঞ্চভুজের যে ডি শীর্ষবিন্দুটি আছে এটি ফার্স্ট কোয়াড্রান্টে থাকার কারণে কিন্তু এখানে আমরা রুট ওভার নিয়ে নাই। এখানে যদিও বা ক্ষেত্রফল দেওয়া ছিল পঞ্চভুজের 236, যার কারণে আর XY সমতলে বিন্দুটি থাকার কারণে কিন্তু শুধু একটি মান আসবে, অর্থাৎ সমীকরণ একটি আসবে। বাট তোমরা যদি উদাহরণ 13 দেখো বা অনুশীলনীতে যে 10 নম্বর গাণিতিক প্রবলেম আছে 11.2 অনুশীলনী, ওখানে 10 নম্বর যে গাণিতিক প্রবলেম আছে যে একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু দেওয়া ছিল, ওই ক্ষেত্রে দেখবা ডি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু অজ্ঞাত ছিল এবং এই চতুর্ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের দ্বিগুণ ছিল। ওখান থেকে কিন্তু তোমরা 5p প্লাস 59 সমান 0 পেয়েছিলে, ওখানে তোমরা p এর মান পেয়েছিলে যে 59/5 পেয়েছিলে, অর্থাৎ 11.2 অনুশীলনের 10 নম্বর গাণিতিক প্রবলেম আর উদাহরণ এখানে যে 13, এই দুইটি গাণিতিক প্রবলেম মিক্সড করে আর ক্ষেত্রফলের সূত্র সমূহ তোমরা কতটুকু জানো এটা জানানোর জন্যই কিন্তু তোমাদের এই 2021 সালে যারা পরীক্ষা দিবে এই জ্যামিতির অ্যাসাইনমেন্ট এটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে উদাহরণ 13-তে দেখো আমাদের এই সি বিন্দুটির অবস্থান কোথায় আমাদের জানা ছিল না, যার কারণে আমরা কিন্তু এখানে পরম মান ব্যবহার করব। কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে ডি বিন্দুটি কিন্তু XY সমতলে থাকার কারণে শুধু প্লাস মানটি নিচ্ছ এবং টি এর বিন্দুর টি এর মান পেয়ে যাচ্ছ, টি চলক সম্বলিত সমীকরণ পাবে। কিন্তু এই ক্ষেত্রে যদি দুইটা সমীকরণ বলা হয়, অর্থাৎ সমীকরণ যদি নির্ণয় করতে দেয় 13 নম্বর গাণিতিক প্রবলেমে আমাদের দুইটি সমীকরণ হবে। একটি আমরা সমীকরণ পাবো কি দেখো, একটি সমীকরণ পাবো যে r-4 সমান 0 ও r সমান কিন্তু 0, নির্ণয়ে আমরা সমীকরণ পাবো। নির্ণয়ে দেখো সমীকরণ আমরা পাবো। এখন এখান থেকে আমরা কিভাবে, আমি একটু দেখে নিই, খুব সম্ভবত লেখাটা একটু নিচে হয়ে যাচ্ছে, লেখাটা একটু উপরে লিখে দিলে খুব বেটার হয়। আমাদের 3 নং পেয়ে যাচ্ছি দেখো। লাস্ট অফ অল আমরা 4 মার্কস পাওয়ার জন্য কতটুকু লিখবো সেটা একটু দেখে নাও। এখন 4 মার্কস পাওয়ার জন্য আমাদের যে বিষয়টা জানার দরকার দেখো, এখন 4 মার্কসের জন্য আমাদের যে রুব্রিক্স অনুসারে লেখার দরকার। তো এখান থেকে আমরা কি পেয়েছিলাম বলো,
আর মাইনাস 4 সমান 0 এবং আর ইকুয়ালস টু 0 নিম্নে আমরা সমীকরণ লিখতে পারবো। নিম্নে সমীকরণ দ্বয়। আমরা দুইটা সমীকরণ এখানে লিখবো, আর মাইনাস 4 সমান 0 আর আর সমান 0। এখন আমাদের 4 মার্কসের জন্য যেটা প্রয়োজন হবে যে এখান থেকে আমরা লিখব আবার আর মাইনাস 4 সমান 0, অতএব আর ইকুয়ালস টু দেখো 4, আর এখানে তো আমরা আর সমান পেয়েছি, তাহলে আমরা লিখব ডি বিন্দুর স্থানাঙ্ক। দেখো সরি, এখানে আমাদের সি বিন্দু আছে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক দেখো, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাবো বলো তো? আমরা পাবো 3, দেখো আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পাবো দেখো 3, আমরা 4 যদি দিই, ও দেখো আমরা পাবো কি বলে 3, আর এর মান দেখো 0 পাচ্ছি। তাহলে আমাদের উদাহরণ যে 13 আছে, এই উদাহরণ 13টি কিন্তু অনেক শিক্ষার্থীরা আসো, তোমরা অনেকেই চিন্তা করো যে স্যার আমরা মডুলাস কেন ব্যবহার করব, পরম মান কেন আমরা নিব। এখানে ধরো সরাসরি আমরা মান নিতে পারি। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের বলে দিতে চাই, যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটি দেখছো, নবম, দশম বা এসএসসি শিক্ষার্থীরা, ওভারঅল ইন্টারের কোনো শিক্ষার্থী যদি এই লাইভ সেশনে সংযুক্ত থাকো, বা আমার সম্মানিত কোনো শিক্ষক বা আমার সহকর্মী যদি আপনারা এই ক্লাসটি দেখেন, তাদের আমি অনুরোধ করব যে 11.2 অনুশীলনীর উদাহরণ যে 13, এই উদাহরণ 13তে আমাদের এবিসি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের সি এর মান 3, আর আছে। আর এর মানটি আমরা জানি না, আর এর মান কিন্তু আমাদের 0 হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। অলরেডি আমি কিন্তু এই সি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি, সি বিন্দুর স্থানাঙ্ক আমি 4 পেলাম আর 0 পেলাম। তাহলে এটাকে যদি আমি এখন গ্রাফে দেখাতে চাই, সেই ক্ষেত্রে কি হতে পারে সি বিন্দুটা আমরা একটু দেখে নিই। তাহলে সি বিন্দুটি কত বলো? 3, তাহলে 1, 2, 3 আর 4। এখানে আমরা দেখতে পাচ্ছি সি বিন্দুটির স্থানাঙ্ক 3, 4। আবার আমাদের এই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি দেখো 3, 0। তাহলে এই দুইটি বিন্দুগামী সরলরেখা যদি আমরা নির্ণয় করি, এটা অবশ্যই y অক্ষের সমান্তরাল সরলরেখা আমরা পাবো। অর্থাৎ এই 13 নম্বর উদাহরণটির মাধ্যমে আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের বলে দিতে চাই যে এই 2021 সালে যে অ্যাসাইনমেন্ট তোমরা পেয়েছো, XY সমতলে বিন্দুটি থাকার কারণে শুধু পজিটিভ মান নিয়ে তোমরা ক্যালকুলেশন করবে, কিন্তু কোনো পরীক্ষায় শুধুমাত্র 2021 সালের পরীক্ষার্থীদের জন্য না, 2022 সালের পরীক্ষার্থীদের জন্য বলবো, 11 অধ্যায়ে তোমাদের 11.2-এর আজকে যে ক্লাসটি তোমাদের সামনে আমি আপলোড করার চেষ্টা করছি, যে উদাহরণ 13 বা অনুশীলনে 10 নম্বর ম্যাথ বা অ্যাসাইনমেন্টে যেটি দেওয়া ছিল, যে আমাদের ক্ষেত্রফল এর মান যদি দেয়া থাকে আমরা কেন প্লাস মাইনাস ইউজ করব, আমরা সঠিকভাবে জানি না যে এই অজ্ঞাত চলক সম্বলিত যে আমাদের বিন্দুটি, এটি কোন চতুর্ভাগে আছে, এটি এক্স অক্ষের উপর আছে না ওয়াই অক্ষের উপর আছে। এটা এমনও হতে পারতো যে আমাদের এই বিন্দুটা যদি এমন থাকতো r, 3, সেই ক্ষেত্রে আমাদের কি হতো, অবশ্যই আর এর মান আমরা পরম মান দিয়ে দুইটি মান পেতাম, তখন কিন্তু এই সি বিন্দুটি কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হতো, তখন কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল হতো না, কারণ আমাদের আর এর মান কিন্তু দুইটি মান পেতাম পরম মান ইউজ করে, এখানে কিন্তু 3 ফিক্সড থাকতো। সুতরাং এই r, 3 বিন্দু দিয়ে আমরা দুইটি বিন্দুর স্থানাঙ্ক পাবো পরম মানের ক্ষেত্রে, তখন আমাদের ওই দুইটি বিন্দু কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হবে। সো তোমরা চেষ্টা করবে যে 11.2 অনুশীলনীতে এই অজ্ঞাত চলক সম্বলিত যে বিন্দুগুলো থাকবে, সেই বিন্দু সমন্বয়ে চতুর্ভুজ, ত্রিভুজ, পঞ্চভুজ বা যে কোনো ক্ষেত্র দিয়ে তার ক্ষেত্রফলের মানটা যদি দেওয়া থাকে, আমার অনুরোধ থাকবে তোমরা প্লাস মাইনাস ইউজ করবে। এবং প্লাস মাইনাস কেন ইউজ করবে, বিন্দুটি কোন চতুর্ভাগে দেওয়া আছে এটি আমরা জানি না, আর যদি উদ্দীপকে XY সমতল উল্লেখ করে একটি চিত্র এঁকে যদি দিয়ে দেয়, তুমি দেখে বুঝতে পারবে যে সি বিন্দু বা এ বিন্দু বা ডি বিন্দু কোন চতুর্ভাগে আছে, সেভাবে তোমরা পরমাণ ব্যবহার করবে না সেটি তোমাদের ভাবার বিষয়। তথাপি আমি বলবো, কোনো শিক্ষার্থী যদি এই গাণিতিক প্রবলেমটি 2021 সালে অ্যাসাইনমেন্টে যদি পরম মান দিয়ে কোনো শিক্ষার্থী এই গাণিতিক প্রবলেমটি সমাধান করে, আমি বলবো মেজর কোনো ভুল না, লাস্ট অফ অল যে কিন্তু শুধু
আমাদের এখান থেকে টি এর মান 13 নিতে হবে। আমরা পরম মান দিয়ে যদি এখানে ক্যালকুলেশন করি আমরা টি এর মান কিন্তু -46 পাবো। তো এখান থেকে যদি পরম মান নিয়ে আমরা টি এর মান প্লাস বা মাইনাস মানটি নিই, তাহলে আমাদের প্রশ্ন অনুসারে বা উদ্দীপকে যেটি দেওয়া আছে ডি বিন্দুর স্থানাঙ্ক, এখানে কিন্তু টি এর মান 46 আমরা নিতে পারবো না, যার কারণে অ্যাসাইনমেন্টে তোমরা এখানে পরম মান ব্যবহার করবে না। তোমরা বিন্দুটি যেহেতু দেওয়া আছে এক্স ওয়াই সমতলে, তাহলে ওখান থেকে সুন্দরভাবে তোমরা শুধু পজিটিভ মান নেবে, প্লাস মাইনাস মানটি নিবে না। আর যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক না দেওয়া থাকে, এভাবে কোনো পরীক্ষাতে যদি চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্লাস মাইনাস দিবে। খুব সুন্দর বা চমৎকার একটি কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 11 অধ্যায় থেকে একদম 11.1 থেকে শুরু করে 11.4 পর্যন্ত খুঁটিনাটি বিষয়গুলো দিয়েই কিন্তু একটি আমাদের অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, মাউসি থেকে। তোমাদের বলবো শুধু অ্যাসাইনমেন্ট প্রাপ্ত মার্কসের জন্য তোমরা কিন্তু এত ছুটাছুটি করো না। তোমাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী যেভাবে তোমাদের নির্দেশনা দিবেন, সেভাবে তোমরা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টগুলো তার সম্মানিত শিক্ষক মণ্ডলী হেল্প নিয়ে কিন্তু সলিউশন করার চেষ্টা করবে। তাছাড়াও তোমাদের মনে রাখতে হবে উচ্চতর গণিতে যেহেতু তোমাদের পরীক্ষা হবে, নভেম্বরে হওয়ার কথা আছে, যদি পরীক্ষা হয় সেই ক্ষেত্রে এমন কিছু প্রশ্ন যদি চলে আসে, শুধু আর এর মান নির্ণয় করতে দিবে না, সমীকরণ নির্ণয় করতে দিতে পারে, বা আমাদের এখানে যে 3টি বিন্দু আছে, 3টি বিন্দু মাধ্যমে যে কোনো 2টি বিন্দুর সাহায্যে সরলরেখার সমীকরণ দিতে পারে। যেমন আমি এখানে বলেছি যে দেখাও যে সি থেকে প্রাপ্ত বিন্দুদ্বয় এর সংযোজক সরলরেখাটি ওয়াই অক্ষের সমান্তরাল। এমনও তো হতে পারে সি বিন্দুর স্থানাঙ্ক আমি 3,4 পেয়েছি আর 3,0 পেয়েছি। এখান থেকে এমনও বলতে পারে যে সি বিন্দু থেকে প্রাপ্ত আমরা যে বিন্দুর স্থানাঙ্ক পাবো, এই বিন্দুদ্বয়ের যে সংযোজক সরলরেখাটি আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল হবে তা দেখাও। এভাবেও হতে পারে, জটিল হতেই পারে, কারণ 11.4 অনুশীলনীতে তো 2টি বিন্দুগামী সরলরেখার সমীকরণের একটি ব্যাপার আছে। সো তোমাদের বলবো যে আমি আজকে চেষ্টা করলাম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য তোমরা সুন্দরভাবে পড়াশোনা করবে। এসএসসি 2022 বা এসএসসি 2021 সালের পরীক্ষার্থীরা, বিশেষ করে 2021 সালের পরীক্ষার্থীরা শুধুমাত্র তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে এত ব্যতিব্যস্ত থেকো না, তোমাদের ম্যাথগুলো কমপ্লিট করতে হবে। তাছাড়া ইন্টারের ম্যাথগুলো এর সাথে লিঙ্ক করে যে ম্যাথ আছে এগুলো প্র্যাকটিস করবা। ইন্টারে যে বেসিক বিষয়গুলো যদি তোমাদের না ভালোভাবে জানা থাকে, না বুঝতে পারো, তাহলে দেখবে যে তোমাদের কতটা সমস্যা হবে। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, এই প্রত্যাশায় আজকের এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।